জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাজহার মাহবুব। শেখ হাসিনার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার কাজ চলতে বাধা নেই জানিয়ে ব্রিটিশ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, প্রয়োজনে এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে। ভারতের উচিত বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে শেখ হাসিনার বিষয়ে পদক্ষেপ নেওয়া। বুধবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনজ্ঞ টমি। এ সময় তিনি বলেন, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার করা সম্ভব। প্রয়োজন হলে আরও সংশোধনী আনা যেতে পারে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে বিচার কাজ ও মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। ক্যাডম্যান জোর দিয়ে বলেন, ট্রাইব্যুনালে এখন পর্যন্ত সব পদক্ষেপ আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হচ্ছে। এ সময় প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আসামি পক্ষের আইনজীবীরা চাইলে বিদেশি পরামর্শক নিয়োগ দিতে পারবেন। Obviously, there is an extradition treaty between Bangladesh and India, but we also are aware of what has been stated so far. I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন। সমতলের সঙ্গে পার্বত্য এলাকার জনগণের ভেদাভেদ দূর করে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অনিয়ম দেশের সব জায়গাতেই রয়েছে, তবে পার্বত্য এলাকায় একটু বেশি অনিয়ম হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বনজ ও প্রাকৃতিক যে সম্ভার আছে তা দেশে আর কোথাও নেই। এটি দেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়ার কথা, অথচ হয়েছে এর বিপরীত, যা মানা যায় না। পার্বত্য এলাকা যেন পিছিয়ে না থাকে, সেজন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নিজেদের মধ্যে যে ভেদাভেদ যদি থাকে, আমাদের সঙ্গে সমতলের সঙ্গে যদি ভেদাভেদ থাকে, সেগুলো অতিক্রম করে এটা বাধা হিসেবে থেকে যাবে আর আমরা পিছিয়ে থাকবো, এটা হতে পারে। কাজে এই নিয়মগুলোকে আমরা কিভাবে আনতে পারি? আপনাদেরকে সুযোগ দিয়েছে সরকারের পক্ষ থেকে কাজ করার জন্য এবং জেলা চেয়ারম্যান পদে থাকার জন্য, এই শব্দগুলোকে বাস্তবায়ন করার জন্য। সেই সুযোগটা কিভাবে হবে? আপনাদেরকে অনেক আইন কানুনের কথা বলা হবে, আইন কানুন সবই ঠিক আছে, আইন কানুন রাখা হবে, কিন্তু আইন কানুন দিয়ে সবকিছু হয় না। মনের ভেতরে না থাকলে আইন দিয়ে সেটা করা যায় না। নির্বাচন সহ বাংলাদেশের সংস্কার কার্যক্রমকে সমর্থন জানায় জাপান। দেশটির বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর কোনো জাপানি কোম্পানি বাংলাদেশ থেকে সরে যায়নি, তারা বাংলাদেশেই থাকতে ইচ্ছুক। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনের নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সংঘাত শেষ হয়ে গেলে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের বাড়িতে ফিরে যাওয়ার আগে অস্থায়ীভাবে স্থানান্তর হতে পারে। ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে পুলিশ দেশের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী। বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন গেট থেকে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা শুরু করে। এ সময় পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা বলেন, দেশের প্রয়োজনে ৭১-এর মতো আবার রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর কাকরাইল মৎস্য ভবন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয়। এরপর একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি জমা দেয়। সংগঠনটি ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে এর আগে সাবেক সেনা কর্মকর্তারাও প্রতিবাদ করেছে।
সেই 1971 সালের 25শে মার্চের প্রথম প্রহরে এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। আমার প্রতিবেশী দেশে একটা বিতাড়িত একজন ব্যক্তি আছেন, তাদের নির্দেশনায়, তাদের প্ররোচনায় এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এই দেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য হীন প্রচেষ্টা তারা করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার রীতিমতো যুদ্ধে নেমেছিল। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করতে হবে। বুধবার সকালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে কথা বলেন তিনি। বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন। আমরা সরকারকে অনুরোধ করব, দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে, বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। বুধবার সকালে এনার্জি প্রসপ্যারিটির কনফারেন্সে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হলেও স্বচ্ছতা সহ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে তা মুখ থুবড়ে পড়ছে। তবে টেকসই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকার দুর্নীতির সুযোগ করে দিয়েছিল, তবে অন্তর্বর্তী সরকার দুর্নীতি রোধে কাজ করছে। আমরা এখানেও মেনশন করলাম, এটা আমরা করতে পারবো না। যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আপনারা জানেন যে এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি। বাংলাদেশের জন্য এগুলোর সেফগার্ড আমরা তেমন রাখিনি। আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে, এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে, ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে, একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার। 12 বছর 6 মাসের নিচে যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এছাড়া অমুক্তিযোদ্ধাদের বিষয়ে ইনডেমনিটি জারি হতে পারে। অভিযুক্তরা দোষ স্বীকার করলে সাধারণ ক্ষমা, না হলে কঠোর শাস্তির বিধান করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। বুধবার বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধ সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে একটি মামলা চলছে। রায় ঘোষণার পরই অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে 1,96,454 জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানান তিনি, যার মধ্যে বীরাঙ্গনা রয়েছেন 464 জন। মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। বাস্তবকে অস্বীকার করে তো আমরা কিছুই করতে পারবো না। 50 বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা এখন কোথায় কে আছে না আছে, কার কাছ থেকে কী রকমের বাস্তব নথি পেয়ে আমরা এগুলি করব, এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরূহ কাজ হবে, দুরূহ বিষয় হবে। 15 ডিসেম্বর থেকে প্রবাসীরা মেশিন রিডেবল পাসপোর্ট পাবেন, তবে অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীদের। ফেসবুকে ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কথা জানান। এই 15 ডিসেম্বর থেকে আপনারা MIP পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন MIP পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি
তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। গণপরিবহনে প্রতিবন্ধী ব্যক্তিদের আরও সুযোগ সুবিধা দিতে কাজ চলছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন। বুধবার সকালে আগারগাঁওয়ে ব্র্যাক ব্যাংক আয়োজিত এম্পাওয়ার অ্যাবিলিটি পাওয়ারিং এভরি অ্যাবিলিটি শীর্ষক সম্মেলনে একথা বলেন তিনি। We have made a lot of progress, and we must progress with everybody, nobody leaving behind. That should be our motto, and that's what we are doing. In our country, we are yet to probably introduce the public transport system for the disabled people, and this has been a demand for a long, long time. There are a lot of disabled people who are contributing more than the able person. We have some fund. I'll look into it. I have not yet time to sit down and look exactly what we have and what are the purpose of those funds. I only know because they are running around some of the labor problem, particularly around garment. ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে 3 মিলিয়ন ইউরোর ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের যাত্রা শুরু হলো। বুধবার বিকেলে আইএলও এর সহযোগিতায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। 3 বছরের এই প্রকল্প দেশের শ্রমিকের দক্ষতা বাড়ানো, অভিবাসন খরচ কমানো এবং বিদেশ থেকে যেতে ইচ্ছুকদের ইইউভুক্ত দেশগুলো কাজের জন্য সুযোগ তৈরিতে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এই প্রকল্পটি বাংলাদেশের জনশক্তিকে ইইউভুক্ত দেশগুলোতে শক্ত অবস্থান তৈরিতে সাহায্য করবে, ইউর দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতেও কাজ করবে। প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দেশের দক্ষ জনশক্তির যে ঘাটতি রয়েছে তা পূরণে এই প্রকল্পটি ভূমিকা রাখবে। বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আগের থেকে অনেক বেড়েছে উল্লেখ করে ডক্টর আসিফ নজরুল বলেন, প্রবাসীরা যেন স্বল্প খরচে রেমিট্যান্স পাঠাতে পারে সেজন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। This partnership represents a pivotal moment in our effort to establish robust, sustainable migration governance, ensuring safe and regulated pathways for skills mobility from Bangladesh to the EU. Such initiatives are vital for the long-term benefit of both our nations and serve as a testament to the strength of international collaboration. ট্যালেন্ট পার্টনারশিপ প্রজেক্টের মূল কথা হচ্ছে বাংলাদেশে স্কিলড লেবার ফোর্স গড়ে তোলা। তো আমরা স্কিলড ওয়ার্কফোর্স তৈরি করতে চাচ্ছি, যাতে ওনারা যখন ইউরোপিয়ান দেশগুলোর ডিমান্ড হচ্ছে স্কিলড ওয়ার্কফোর্সেস, ওনারা যখন ওখানে যাবে দ্যাট উড বি সেফ মাইগ্রেশন এবং দ্যাট উড বি ভেরি মাচ হোয়াট শুড আই সে মানে বেনিফিশিয়াল ফর দেয়ার ওয়েল বিইং অ্যাজ ওয়েল। আর্মি এভিয়েশন বেসিক কোর্স 13-এর ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টে। 1978 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে তরুণ সামরিক কর্মকর্তাদের উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে আর্মি এভিয়েশন গ্রুপ। বুধবার সকালে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের উপস্থিতিতে ব্রেভেট ও সার্টিফিকেট হস্তান্তর করা হয়। প্রথম পর্বে 3 মাসের তাত্ত্বিক কোর্স, পরে কানাডার নির্মিত ডায়মন্ড DF-40 MG বিমানের 35 ঘন্টা উড্ডয়ন শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন প্রশিক্ষণার্থীরা। পরবর্তীতে 7 জনকে একই বিমানের উপর, 5 জনকে তুরস্কের তৈরি আনম্যান্ড এরিয়াল ভেহিক্যালের উপর ও 12 জনকে যুক্তরাষ্ট্রের তৈরি বেল হেলিকপ্টারের উপর বিভিন্ন মেয়াদে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কোর্সে ফিক্সড উইংয়ের লেফটেন্যান্ট আদনান রাকিব, রোটারি উইংয়ে ক্যাপ্টেন আবদুল্লাহ আল হাসিব এবং এসি ও ইউএভি রেজিমেন্ট শ্রেষ্ঠ বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন ক্যাপ্টেন ফাহিম আল জামান। Also trying to acquire new aircraft, new rotary wing, that is Sikorsky helicopter, the American helicopter, this helicopter. The US presidents do fly with these helicopters. We'll be having those, inshallah, in near future, where you'll find that aviation is becoming richer day by day. So the graduating pilots, you can well imagine that we'll be having some exciting time, challenging time ahead, enjoyable time ahead. We'll be flying with all those. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো শক্তি যদি মনে করে তরুণ প্রজন্মকে বাদ দিয়ে দেশ পরিচালনা করবে তাহলে তারা ভুল করবে। বুধবার সকালে রাজধানীর ঢাকা কলেজে জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনায় বক্তা হিসেবে এমনটা বলেন তিনি। এ সময় তিনি জানান, তরুণ প্রজন্মকে রুখে দিতে একটি শক্তি কাজ করছে। হাসনাত সতর্ক করে বলেন, অভ্যুত্থানকে সঠিকভাবে কাজে না লাগাতে পারলে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আমরা যদি এই বর্তমান সময়টাকে কাজে না লাগাতে পারি তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা ঠিক ওই ধরনের অপরাধী হিসেবে বিবেচিত হব যারা আজকে বর্তমানের কাঠগড়ায় যেভাবে আমরা অতীতকে আমরা অপরাধী হিসেবে বিবেচনা করছি। অভিজ্ঞতা সম্পন্ন আমাদের পূর্ব প্রজন্ম রয়েছে, তাদের থেকে আমরা অভিজ্ঞতা নিব। তাদের অভিজ্ঞতা এবং এই তরুণ প্রজন্মের সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। ভারতের সঙ্গে যে কোনো ইস্যুতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার দুপুরে কুমিল্লায় এক কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় ভারতীয় মিডিয়ার অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, এজন্য ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা উচিত। 2 সপ্তাহ মেয়াদী এই কর্মশালার সমাপনী অধিবেশনে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ, শ্রীলঙ্কা, মিশর, ভারত এবং বাংলাদেশ সহ 12টি দেশের 20 জন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের ঘটনায় একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান ওমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, জিয়াউল হাসান সহ 8 জনকে। বুধবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক। আন্দোলনে হত্যার নির্দেশদাতা হিসেবে শাহজাহান ও ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। এদিকে ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। হত্যা চেষ্টা মামলায় তাকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। এটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হত্যা চেষ্টাটা করা হয়েছিল। গণহারে গ্রেপ্তার কথা যেটা বলা হয়েছে, আসলে এই সরকারের নীতি হলো যে কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা হবে না। যে মামলা হওয়ার পরে যদি দেখা যায় যে এই আসামিটা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে, তখন যদি তদন্তকারী কর্মকর্তা তার সংস্পর্শ পান এবং তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মামলার বিষয়টি উদ্ঘাটন করার জন্য, তাহলে তাকে গ্রেপ্তার করতে পারে। যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট মহল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে করে এই জাতীয় মামলায় যারা ইনোসেন্ট, যারা নির্দোষ, যারা হয়রানির সম্মুখীন হচ্ছেন, তাদেরকে কিভাবে দ্রুত মামলার দায় থেকে মুক্ত করা যায় সেই ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, সব পণ্যের দাম একসাথে কমানো সম্ভব নয়, আর আলুর দাম নিয়ন্ত্রণ সরকারের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং। বুধবার সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে সরকার। কিছুদিন পরপরই আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে বৈঠক করা হয়। অর্থ উপদেষ্টা বলেন, সব জিনিসের দাম একসাথে কমানো সম্ভব হয় না, মানুষকেও এটা মেনে নিতে হবে। আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে। ক্রয় সংক্রান্ত বৈঠকে তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার প্রভাব বাজারে পড়বে। আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয় হয়েছে। একটা জিনিস একটা মানুষ একটা বাজেটের দিকে দেখেন। আপনি 1000 টাকা নিয়ে যান, কোনোটা একটু বেশি হবে, কোনোটা কম হবে, কোনোটা দাম কমবে। এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে, ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমি যে বলে আজকে বাজার করলাম, আমি যদি নিজে বাজার কালকে সকালে দেখে একটা কমেছে একটা বেড়ে, তখন বাসায় গিয়ে বলে একটা বেড়ে গেছে, বাকি হলে কমারটা কেউ এসে বলে না।
সুনামগঞ্জ সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও চিকিৎসা বঞ্চিতরা। বুধবার সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়ক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ধরেন বক্তারা। এদিকে চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করে হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা। শিগগিরই দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ১৬তম চায়ের নিলামে উঠেছিল প্রায় ১,৫৪,৯৭,০০০ টাকার চা পাতা। বুধবার সকালে ১০টা থেকে ১ ঘণ্টা ব্যাপী চলে নিলামের কার্যক্রম। নিলামে অংশগ্রহণ করে ৩টি ব্রোকার্স হাউজের অর্ধশতাধিক ক্রেতা। সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়েছে ক্লোনেল চা বাগানের গ্রিন টি, প্রতি কেজি ১৫০০ টাকায়। এছাড়া জাফলংটা বাগানের গ্রিন টি প্রতি কেজি ১৩০০ টাকায় ও ব্ল্যাক টি সর্বোচ্চ দামে কেজি প্রতি বিক্রি হয় ২৪০ টাকায়। তবে ক্রেতারা জানান, ন্যাশনাল টি কোম্পানি প্রায় ২ মাস বন্ধ থাকার কমেছে চায়ের উৎপাদন, ফলে আগের তুলনায় চায়ের দাম বাড়তির দিকে। সিডিএ, সিটি কর্পোরেশন ও ওয়াসা এই ৩ সংস্থার সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন হচ্ছে না। পরিকল্পিত উন্নয়নে নগর সরকার জরুরি বলে মনে করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার সকালে নগরীর হলি শহরের মহেশখালের সৌন্দর্য বর্ধন কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন তিনি। পরে মহেশখালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন নতুন মেয়র। বলেন, বিগত সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে নগরীর জলাবদ্ধতা নিরসন সম্ভব হয়নি। প্রকল্পটি সিটি কর্পোরেশনের করার কথা থাকলেও করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ফলে ৮ বছরেও শেষ হয়নি কাজ। এতে নগরবাসীকে পোহাতে হচ্ছে বাড়তি দুর্ভোগ। রাজনৈতিক কারণে গিয়ে বিভিন্নভাবে সিটি কর্পোরেশনকে বাইপাস করে সেটা সিডিএ করেছে, এবং সিডিএ সেটা স্টার্ট করেছে 16 সালে গত সরকারের আমলে, এবং সেটা এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। সেটা শেষ হবে 2024 সালে, 26 সালে। তো 26 সালে যখন শেষ হবে তখন আমরা ফাইনালি আমরা বুঝতে পারবো জলাবদ্ধতার কী পরিমাণ সুফল জনগণ পাচ্ছে। ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি করব। তো গ্রিন সিটির আওতায় আমরা এই খালের দুই পারে একটা গ্রিন ভিউজ থাকবে, ওয়াকওয়ে থাকবে। কুড়িগ্রামে ট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহত সবাই একই পরিবারের, আহত হয়েছেন আরও 2 জন। বুধবার সকালে সোনাহাট স্থলবন্দর ভুরুঙ্গামারী সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোনাহাট থেকে 5 জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভুরুঙ্গামারী উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় 2 জনের। আহত 3 জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 1 জন। লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে 2 চালক সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, বুধবার ভোরে পৌর শহরের গ্রিন লিফ ফিলিং স্টেশনে আল মদিনা নামের একটি বাস গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী সহ অন্তত 2টি বাস। ঘটনাস্থলেই মারা যান বাসের 2 চালক ও 1 জন যাত্রী। আহত হন আরও অন্তত 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। এর আগে গেল 14 অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে 3 জন মারা যায়, আহত হয় আরও 9 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সহ সকল কোটা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ সমাবেশ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পিছিয়ে পড়া কোনো গোষ্ঠী নয়, ফলে তাদের সন্তানদের পোষ্য কোটা ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা অযৌক্তিক বলে দাবি করেন শিক্ষার্থীরা। তারা আরও দাবি করেন, কোটা থাকবে শুধু পিছিয়ে থাকা জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোটা প্রথা বাতিল করা না হলে আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন তারা। 24-25 সেশনের ভর্তি পরীক্ষা রয়েছে। শুধু ফি কমানো না, যত ধরনের অযৌক্তিক পরিকল্পনা রয়েছে সব কিছুকে আমাদের দাবি অনুসারে সংস্কার করতে হবে। এই মুহূর্তে এসে আমাদের
শুনতে হচ্ছে যে আমাদের আগের যে কোটা পদ্ধতি ছিল বিশ্ববিদ্যালয়তে সেইগুলো এখনো বিদ্যমান থাকবে, যেটা আমাদের জন্য, শুধু আমাদের জন্য না, এই বিশ্ববিদ্যালয় এই দেশের প্রত্যেকটা জনগণের জন্য এটা লজ্জাজনক। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে 444 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় 518 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর 95,151 জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেলেন। চলতি বছরে 11 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 97,603 জন। এর মধ্যে 63.1% পুরুষ ও 36.9% নারী। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মারা গেছেন 536 জন। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী চীনা উদ্যোক্তারা বুধবার রাতে রাজধানীর গুলশানে হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সদর দপ্তর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। এ সময় হুয়াওয়ের সঙ্গে ফাইন্যান্সিয়াল টেকনোলজি খাতে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা প্রকাশ করে হুয়াওয়ে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই খাতে গবেষণায় যথাযথ প্রযুক্তিগত সহায়তা পেলে লাভবান হবে উভয় পক্ষই। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের মতো আকর্ষণীয় ব্যবসায়িক জোনে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করলে লাভবান হবে চীন। Bangladesh in building a modern digital economy system and which is green, efficient and sustainable, assisting the Bangladesh people in building a smarter and more prosperous future. There is huge potential in this country and huge potential for our younger people also to gain from the expanded presence of Huawei in this land. দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের কাছে আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে একটি ক্লিনিকের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাধারণ মানুষ হতাহতের ঘটনার পর পশ্চিমাদের কাছে আরও প্যাট্রিয়ট চেয়েছেন জেলেনস্কি। একই দিনে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সামনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গাড়িতেও হামলা হয়। জেলেনস্কি বলেন, ইউক্রেনকে সুরক্ষিত রাখতে আর রাশিয়ার এসব হামলা ঠেকাতে অন্তত 10 থেকে 12টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। এদিকে রাশিয়ার জব্দ করা অর্থের সুদ থেকে ইউক্রেনের ঋণ তহবিলে $2,000 কোটি দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা কিয়েভের বর্তমান ঋণের অর্ধেক। বাশার আল আসাদ সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এক প্রতিবেশী রাষ্ট্রের হাত ছিল, যার প্রমাণ রয়েছে ইরানের কাছে। বুধবার এমন অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি, যদিও প্রতিবেশী রাষ্ট্রের নাম উল্লেখ করেনি তিনি। এদিকে আসাদ সরকারের পতনের পর 2 দিনে সিরিয়ার প্রায় 500 স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে 15টি নৌঘাঁটি আর অস্ত্রের গোদাম। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার নতুন নেতৃত্বে ইরানের প্রভাব থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলেও অকার্যকর প্রতিরক্ষা জোন তৈরি করে রাখবে আইডিএফ। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় হামলা করেছে তুরস্ক। 50 বছরের স্বৈর শাসনের পতনের পর উচ্ছ্বাসের মধ্যেই সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল বশির। দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসাদ সরকারের আমলের সব কিছু পুনর্গঠন করা হবে। প্রথমবারের মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র। গুয়াম থেকে প্রথমবারের মতো এই এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষা করা হয়। এর মধ্যে দিয়ে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আরটিএক্সের একটি মিসাইল ভূপাতিত করা হয়। এই অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছে পেন্টাগন। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত গুয়াম যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত সামরিক স্থান। হাওয়াই থেকে চীনের কাছাকাছি অবস্থান এই দ্বীপাঞ্চল। পুরো সমুদ্র সীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করে গুয়াম।
সামরিক আইন জারির ঘোষণা তদন্তে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় সিউল মেট্রোপলিটন পুলিশের প্রধান ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে। গ্রেপ্তার হওয়া প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন বন্দি অবস্থায় আত্মহত্যা করার চেষ্টা করেন বলে জানিয়েছে এক কর্মকর্তা। এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এরই মধ্যে প্রেসিডেন্ট ইয়ং সুক ইউল সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ইয়ং সামরিক জারির ঘটনার ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না। তার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে দক্ষিণ কোরিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সমর্থন দেবে কিনা সেই চিন্তা না করে 2025 সালের মে মাসের মধ্যে একটি মহামারী চুক্তি করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস জানান, ডব্লিউএইচওর অধিভুক্ত 194টি দেশের সঙ্গে এই বিষয়ে 2 বছর ধরে আলোচনা হচ্ছে। করোনা মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার পরই সব দেশের অংশগ্রহণে এই চুক্তি করতে আগ্রহী ডব্লিউএইচও। যদিও ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কতটুকু সহযোগিতা পাবেন তা নিয়ে শঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব। যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপে সম্মতি জানাবেন বলেও আশা প্রকাশ করেন ডব্লিউএইচও প্রধান টেদ্রোস। আপাতত যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বস্তুচ্যুতদের সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিজেদের সর্বাধিক বিক্রিত বিমান 737 ম্যাক্স আবারও তৈরি শুরু করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রতিষ্ঠানের 3000 কর্মী 7 সপ্তাহের বিক্ষোভে অনেকটাই পিছিয়ে পড়েছিল বোয়িং। কর্তৃপক্ষ জানায়, বিশ্বে আকাশপথে ভ্রমণের চাহিদা বাড়ায় নতুন করে 4200 বিমানের ক্রয়াদেশ পেয়েছে বোয়িং। 737 ম্যাক্স মডেলের বিমান তৈরি শুরু হবে আগামী মাসে। মাসে অন্তত 56টি বিমান তৈরির লক্ষ্য রয়েছে বোয়িংয়ের। করোনা মহামারী, 2টি ভয়াবহ বিমান দুর্ঘটনা, যন্ত্রাংশ সরবরাহ সংকট, নিরাপত্তা ইস্যু আর নীতি নির্ধারণী পর্যায়ে নানা বিধিনিষেধে কার্যক্রম পায় স্থবিরতা চলে এসেছিল যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই বিমান নির্মাতা প্রতিষ্ঠানের। কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী হয়েছে। বুধবার সকাল 10টায় ট্রফিটি প্রথমে লাবণী পয়েন্টের একটি হোটেলের সামনে উন্মুক্ত করা হয়, পরে তা নিয়ে যাওয়া হয় বিজিবি সীমান্ত সম্মেলন কেন্দ্রের সংলগ্ন সৈকতে। সেখানে ট্রফি দেখতে ভিড় করেন স্থানীয় এবং পর্যটকরা। অনেকে ছবি তুলে মুহূর্তগুলো বন্দী করে রাখেন ক্যামেরায়। এই প্রদর্শনীকে বিরল সুযোগ বলছেন দর্শনার্থীরা। এর আগে মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে ট্রফি বহনকারী বিমান। প্রথমবার আয়োজিত আসরে তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নতুন খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে এই টুর্নামেন্ট, এমনই প্রত্যাশা তার। এদিকে প্রথম দিনেই ঝড় সেঞ্চুরি হাঁকানো জিসান আলম এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানালেন বিসিবির প্রতি। প্লেয়ারদের মাঠের পারফরমেন্স, ম্যাচের স্ট্যান্ডার্ড যদি একটা ভালো পর্যায়ে থাকে, দর্শক কিন্তু অটোমেটিক আসবে। আর এখানে আবার লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের খেলোয়াড়দেরকে T20 এক্সপিরিয়েন্সে দিতে পারিনি, কারণ আমাদের এই ফর্মেটে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই। তো আপনার যখনই রিজিওনাল জায়গাগুলিতে আমাদের যত বেশি T20 ক্রিকেট হবে, এই এক্সপিরিয়েন্সটা পাবে প্লেয়ারদের, তখনই আপনি ইয়াংস্টার থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার সবার সম্মিলিতভাবে একটা ভালো কিছু ফিডব্যাক এখানে আশা করা যায়। 100টা আমার নিজের ভালো লাগছে, কিন্তু আমি টিমকে জিতাতে পারিনি। হয়তো একটা ভালো ক্যাচ ধরলে, একটা ভালো রানার করলে হয়তো জেতার চান্স ছিল। অবশ্যই এটা আমাদের অনেকটা ভালো এক্সপিরিয়েন্স দিতেছে বিপিএল আগে, যেহেতু বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তো আমরা যে এভাবে একটা সুযোগ পাচ্ছি T20 টুর্নামেন্ট খেলার, ভালো হবে ইনশাল্লাহ। বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহিরের বেতন বকেয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। একই সঙ্গে তার এমন মন্তব্য বিশ্ব ক্রিকেটে রংপুর রাইডার্সের সম্মান ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে সদ্য গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হওয়া দলটি। তবে ইমরান তাহিরের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না রংপুর। উনি যেটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের পেমেন্টস, আমরা ওনাকে পেমেন্টই করিনি, এটা আসলে পুরোটা ভুল।
ওদের এজেন্টদের থেকে আমাদের কাছে মেইল এসেছে যে ওদের ডিউ পেমেন্টসটা কবে করে পেমেন্ট করা হবে, এবং আমি নিজের হাতে ওদেরকে পেমেন্টসের শিডিউলটাও পাঠিয়ে দিয়েছিলাম যে অক্টোবরে তাদের একটা পার্শিয়াল পেমেন্ট যাবে, সেটাও ইমরান ভাইয়ের কাছে পৌঁছানো হয়েছে। এবং পৌঁছানোর পরে আমাদের লেট ডিসেম্বরে ওদের ফুল পেমেন্টটা দেওয়ার কথা। যেহেতু ওনারা পার্শিয়াল পেমেন্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাতে আমরা বুঝতে পেরেছি যে তারা আমাদের মেইলটাও অ্যাকসেপ্ট করেছে। অনেস্টলি স্পিকিং উনি ওনার বক্তব্য দিয়েছে, আমি মনে করি যে ওনার বক্তব্যটা যেভাবে করে দেওয়াটা ঠিক হয়নি। ওভাবে করে আমাদেরও কোনো লিগ্যাল অ্যাকশন নিয়ে খামাখা এটাতে ব্যাটলে যাওয়াটাও আমি মনে করি ঠিক হবে না। 2034 সালের বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। আন্তর্জাতিকভাবে বিট করার পর এ ঘোষণা দেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা। 2030 সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজিত হবে স্পেন, পর্তুগাল, মরক্কোতে। সে বছর বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আমেরিকা, তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। 48 দলের অংশগ্রহণে হতে যাওয়া 2034 ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবের 5 শহরের 15টি স্টেডিয়ামে। ফিফার কংগ্রেসে ইংলিশ ও ওয়েলস বোর্ডের সম্মতি জানায়। গেল বছর বিতর্কিতভাবে এককভাবে সৌদি আরব আবেদন করেছিল, তবে এবার একই সাথে 2030 ও 2034 ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশের নাম ঘোষণা করল ফুটবলের সর্বোচ্চ সংস্থা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।